ওয়েলকাম বন্ধুরা, দণ্ড পূজা। দণ্ড পূজার চা বাগানের ঐতিহ্যের সাথে মিশে গেছে প্রাচীন ভারতীয় সবথেকে জনপ্রিয় উৎসব দণ্ড পূজা। বাংলাদেশে চা বাগান স্থাপনার সময় প্রাচীন ভারতীয় থেকে উঠে আসা উড়িষ্যা সমাজের হাত ধরে বাংলাদেশেও সূচনা হয় দণ্ড পূজার। বসন্তকালের এই চৈত্র মাসে পূর্ণিমার পর প্রতিটি চা বাগানের দণ্ডদল 13 দিনের সন্ন্যাসী জীবন শুরু করে ঘরবাড়ি তেলযুক্ত খাবার এবং আমিষ পরিহার করে শুরু করেন তাদের এই মহা দণ্ডব্রত। 13 দিনের এই দণ্ডব্রতে দেবী মণিমা অর্থাৎ দেবী কালীকে প্রধান রেখে এক বাগান থেকে অন্য বাগানে গিয়ে দণ্ডব্রতের নিজেদের যাত্রা অনুষ্ঠান প্রদর্শন করেন সবার সামনে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি চা বাগানের বিলুপ্তপ্রায় উড়িষ্যা সমাজের দণ্ডব্রতকে নিয়ে। আমার আজকের আয়োজনে থাকছে হবিগঞ্জ জেলার রামপুর চা বাগান দণ্ডদলকে নিয়ে। দণ্ড পূজার 13 দিনের ব্রত কীভাবে শুরু হয়, সারা দিনটা কিভাবে কাটে, কী ধরনের রীতিনীতি রয়েছে এই দণ্ড পূজার মধ্যে দিয়ে। অনেকেই তো শুধু দণ্ডগান রাত্রে গিয়ে অনুষ্ঠান প্রদর্শন করতে দেখেন, কিন্তু তার আগে অনেক রীতিনীতি রয়েছে এই দণ্ডের। সম্পূর্ণটা তুলে ধরবো আজকের ভিডিওতে, তাহলে ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। কোনো এলাকায় দণ্ড আটকানোর পরে পা ধুয়ে সকল ভক্তদেরকে আমন্ত্রণ করা হয়। তারপর নির্দিষ্ট একটা স্থান দিয়ে সেখানে অর্ধবেলা থাকার ব্যবস্থা করা হয়। পুরাণ মতে দণ্ড পূজার দিনে 3 দণ্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ একদিন দণ্ড পূজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দুপুরের দণ্ড পূজাকে বলা হয় ঢুলিয়া দণ্ড। হিসাব করো তবে দাও, আমি হিসাব আগে করছি। 1002 বেঈমানচু খারাপ হাজারে আরে হোমবা খাবে তো তুই নিজে মুখ যা দুপুরের দণ্ড শেষ করে সব ভক্তরা মিলে যায় নদীতে স্নান করার জন্য। সেখানে দেবী গঙ্গাকে সাক্ষী রেখে দণ্ড পূজার দ্বিতীয় ধাপ সম্পন্ন করা হয়। সেটাকে দণ্ডর ভাষায় জল বা পানি দণ্ড বলে। সেখানে দণ্ড জ্বালিয়ে পূজা করা হয়। পানি দণ্ড পূজা সম্পন্ন করে দুপুরে ক্ষয় জল খেয়ে উপবাস ভঙ্গ করে সকল দণ্ড ভক্তরা। সন্ধ্যায় মহাপ্রসাদ খাওয়ার পূর্বে দেবীকে সন্ধ্যা আরতি প্রদান করা হয়। বিশেষ একটা গান গেয়ে বা স্তুতি গেয়ে দেবীকে সন্তুষ্ট করা হয়, যেটাকে দণ্ডের ভাষায় মঙ্গলা স্তুতিও বলে।
রাতের মহাপ্রসাদ বা ভুখে একদিনের শেষ দণ্ড করে ভক্তরা, যেটাকে অগ্নিদণ্ড বা আগুন খেলা বলে। আগুন খেলার পর দেবী বন্দনা গাওয়া হয়। বন্দনা শেষে শুরু হয় যাত্রাপালা, আসে হাঁড়িয়ালা ও হাঁড়িয়ানি। সেখানে হাস্য কৌতুক ও গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখে তারা। তারপর সে দণ্ডগানের মূল আকর্ষণ প্রভা নাচ বা কালী নাচ। দেবী মহাকালীকে আমন্ত্রণ করে এলাকার সুখ দুঃখের কথা বলা হয় দেবী মহাকালীকে। দেবী মহাকালীর বিদায়ের পর শিব পার্বতী লীলা। তারপর দেবী দুর্গার মহিষাসুর বধ ইত্যাদি কাহিনী তুলে নাট্য প্রদর্শনের মাধ্যমে শেষ হয় দণ্ড পূজার একদিনের ব্রত। তো বন্ধুরা, চা বাগানের ঐতিহ্যবাহী দণ্ডব্রতের আজকের এই আয়োজনে রামপুর চা বাগান দণ্ড সংস্থার বিশেষ কয়েকজন ব্যক্তির সাথে এক সাক্ষাৎকারও রয়েছে। নমস্কার বন্ধুরা, চা বাগানের ঐতিহ্যবাহী দণ্ড পূজা, আর সেই দণ্ড পূজার আজকের আয়োজন আমাদের রামপুর চা বাগান দণ্ড সংস্থা। রামপুর চা বাগান দণ্ড সংস্থার কিছু সদস্যদের সাথে আমি কিছু কথা বলবো। আমাদের সিলেট, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের মোট 135টা চা বাগানের মধ্যে প্রায় 60টিরও বেশি দণ্ড সংস্থা দল রয়েছে। তার মধ্যে একটা আমাদের রামপুর চা বাগান দণ্ড সংস্থা, যা বর্তমানে বেশ ভাইরাল একটা দণ্ড সংস্থা। বেশ যে কয়টা জায়গায় যাচ্ছেন সেখানে নাম এবং সুনাম দুটোই কুড়িয়েছেন। আমি রামপুর চা বাগান দণ্ড সংস্থার কালসি এবং জানি এই দুজনের কাছ থেকে বেশ কিছু দণ্ড সম্পর্কে জানব। আজকে আমার কাছে দুজন ব্যক্তি উপস্থিত আছেন, যারা রামপুর দণ্ড সংস্থার অন্যতম প্রধান দুজন ব্যক্তি। আমি আজকে তাদের কাছে এই দণ্ড সংস্থা সম্পর্কে অনেক কিছু অজানা বিষয় জানব। তো বন্ধুরা, প্রথমে পরিচয় করিয়ে দেব রামপুর চা বাগান দণ্ড সংস্থার কালসি ও মহাপরিচালক শ্রী সীতারাম চাষার সাথে। কেমন আছেন মামা? ভালো আছি। ভালো আছেন। আজকে এই চা বাগান দণ্ড সংস্থাটা এত উন্নতি পর্যায়ে চলে আসছে, আজ নতুন নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ টিকটকে ভিডিও দেখছে, বড় বড় মুভি দেখছে, সিনেমা দেখছে। আপনার কি মনে হয় চা বাগানের মানুষের মাঝে এখনও কি এই দণ্ড দেখার আগ্রহ আছে নাকি কমে গেছে? আছে, এখনও আছে। এখনো আছে। আপনারা যে প্রতিটা বাগানে গিয়ে এই সন্ন্যাসী বেশ ধারণ করে দণ্ড করেন, তো এই দণ্ড করাতে এক একটা দণ্ড সংস্থায় কী রকম লোক রাত্রে আপনাদের দণ্ড যাত্রাপালা দেখার জন্য আসে? 2-1 হাজার লোক।
2,1500। এটা ছোট ছোট বাগান। বন্ধুরা বলে রাখি, এগুলো ছোট ছোট চা বাগানের কয়েকটা ফাঁড়ি বাগানের হিসাব। সেক্ষেত্রে বড় চা বাগানগুলোতে কয়েক হাজার দর্শক হয়ে থাকে। চা বাগানীদের মাঝে উড়িষ্যা সম্প্রদায়ের দণ্ডযাত্রার মান এখনও বুকে ধরে আছে। তো বন্ধুরা, রামপুর চা বাগান দণ্ড সংস্থার আরেকজন আমার মাঝে উপস্থিত আছেন। তিনি রামপুর চা বাগান দণ্ড সংস্থার অন্যতম প্রধান একজন। এই দণ্ডপ্রত্যের জানি পরিমল গোয়ালা। ওনার সাথে আমি আজকে কিছু কথা বলবো। কেমন আছেন? নমস্কার সবাইকে, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাদের এই রামপুর চা বাগান দণ্ড সংস্থা প্রায় প্রত্যেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর এইখান থেকে আমরা যে জিনিসটা প্রথমত দেখি, এখনকার দিনে বর্ত কম, বায়না বেশি হয়, মানে টাকার হিসাব বেশি হয়। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা একেবারে ভিন্ন দেখি। আপনার কি মনে হয়, টাকা দিয়ে বর্ত করাটা কতটা সঠিক? আমাদের তো পূজাতে অনেক টাকা খরচ হয়। পূজাতে 15 থেকে 30,000 টাকা খরচ হয়। মানুষ তো সেটা বুঝে না। আমরা তো দাবিও করি না সেই রকম। মানুষ যা দেয় দক্ষিণা তাই নিয়ে যায়। রামপুর চা বাগান দণ্ড সংস্থার প্রায় 60 থেকে 70 জন লোক একসাথে থাকে। প্রায় 13 দিনের ব্রতে 13 জাত মিলে বাগান বাগান ঘুরে সন্ন্যাসী বেশ ধারণ করে এই ব্রত করে থাকে। তবে ব্রত শেষে এক মহাপূজার আয়োজন করা হয়। সেখানে অনেক হাজার হাজার টাকার খরচা হয়ে থাকে। সেখানে সেই খরচার টাকাগুলো তারাই বহন করে। নিজেদের কাছে সারা দিন 13 দিনের ব্রত করে আবার সেই টাকা নিজেরাই চাঁদা তুলে ব্রত করে। তবে এই 13 দিনে বিভিন্ন 13টা চা বাগানে গিয়ে ব্রত করায় তাদের কাছ থেকে যেটুকু আর্থিক সাহায্য ওঠে সেটা দিয়েই তাদের কোনো মতে সেই 13 দিনের শেষে মেরু পূজার উৎসবটি পালন করেন। আমাদের কাছে যিনি কালসি এবং আমাদের জানি রয়েছেন, ওনাদের কাছ থেকে আমি জানতে চাইব যে এই দণ্ডব্রতটা আজকে বিলুপ্তের পথে, মানে যত দিন যাচ্ছে হারাই যাচ্ছে। আপনারা কি মনে করেন, কি কাজ করলে এই দণ্ডব্রতটা আরও এখন আমাদের হিন্দু সমাজে, আমাদের উড়িষ্যা সমাজে, আমাদের চা বাগানের সমাজে এইটা বাঁচে থাকবে, বেশি দিন বাঁচে থাকবে? কি মনে করেন? যে জিনিসটাকে আগ্রহ করব, এই জিনিসটা যদি যতদিন মানে পূজা পাঠ করব, এটাই আমাদের টিকে রাখবো। মামা এবং দাদা, আমাদের চা বাগানের প্রায় 100 বছরের ঐতিহ্য হচ্ছে এই দণ্ড পূজা। আজকে সেটা হারিয়ে যাচ্ছে। আর এই দণ্ডব্রতটা এসেছে ভারতের উড়িষ্যা রাজ্যের ওড়িয়া সমাজ থেকে। যখন চা বাগান স্থাপন করা হয় বাংলাদেশে, তখন কিছু ওড়িশা জাতি বাংলাদেশে আসে, আর সেই সাথে সাথে এই ব্রতটাও চলে আসে। আজকে এই ব্রতটা দিনে দিন মাত্রায় বাড়ছে, আজ অনেক প্রসিদ্ধ হচ্ছে এবং কিছু দিক থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো মামা এটা বলেন, আমি যতটুকু জানি ভারতের যে দণ্ড সংস্থাটা রয়েছে, উড়িষ্যার দণ্ড সংস্থা, তারা বেশ কিছু সরকারি অনুদান পেয়ে থাকে। আপনারা যতটা চা বাগান দণ্ড সংস্থা রয়েছেন, শুধু আপনাদের কথা জিজ্ঞাসা, আপনারা কি কোনো সরকারিভাবে আর্থিক সহযোগিতা পান? না, পান না। পান কোনো? না, কোনো সহযোগিতা পাই না আমরা। তো আপনাদের কি মনে হয়, সরকারিভাবে বা কোনো এনজিওর মাধ্যমে যদি এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু সাহায্য সহযোগিতা দরকার, সেটা আপনাদের জন্য ভালো হবে কি না? জি, ভালো হবে। আমাদের যদি সহযোগিতা সাহায্য সবাই করে, তাহলে আমাদের অনেক ভালো হবে। এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা অবশ্য দরকার। বন্ধুরা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই উড়িষ্যা সমাজের এই দণ্ডব্রত আজকে বিলুপ্তের পথে। উড়িষ্যা সমাজকে টিকিয়ে রাখার জন্য এই দণ্ডব্রতটা খুবই জরুরি। কথায় আছে, আপনার সংস্কৃতি তখনই উন্নতিতে উঠবে যদি আপনার ঐতিহ্যকে আপনি ধরে রাখতে পারেন। আমাদের এই উড়িষ্যা সমাজের এই দণ্ডব্রত আজকে বিলুপ্তের পথে। বেশ কিছু এনজিও এবং সরকারি কিছু সাহায্য সহযোগিতা পেলে এই হারিয়ে যাওয়া এবং বিলুপ্ত হয়ে যাওয়া এই দণ্ড সংস্থাটা ফিরে পাবে আবারও সেই পুনরূপ। আবারও সবার মাঝে বাঁচে থাকবে এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী মহাকালী দণ্ডব্রত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকালী। জয় মা কালী। জয় মা কালী। জয় মা কালী। জয় মা কালী। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঠিক এভাবেই চা বাগানের সকল ঐতিহ্য ও সংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।